কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি রাজনীতি বোঝেন। এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বোঝেন। এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে, কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসেবে যাবে একজন লোক থাকবে না। বাংলাদেশের নাগরিকদের জন্য যুগান্তকারী সুখবর আসে। আমরা আসলে সত্যিকার অর্থে নাগরিক হয়ে উঠতে পারবো। আমাদের বাংলাদেশটা একটা রিপাবলিক হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যা হবে অবাক করা কিছু ঘটবে। দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকের সারাদিন কাটিয়েছে আওয়ামী লীগের দোসর এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা। এই গুজবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার সম্পর্কটা কেমন। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিয়েছেন। তার মানে আগামী নির্বাচনে নৌকা কোনো প্রতীক থাকবে না, আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের মিল আছে। তারাও মোটামুটি একই ভাষায় কথা বলছেন এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে আমরা পেয়ে গেলাম। কথায় আছে না, পচা শামুকে পা কাটে। মোদি এই ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ। তাতে করে মণিপুরের মতো এমন নানা সমস্যায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে রাষ্ট্রটি। বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি রাজনীতি বোঝেন। তিনি ভাই এনজিও চালাইছেন, বিশ্ব নিয়ে চিন্তা করছেন, 3-0 নিয়ে তিনি আছেন। তিনি বাংলাদেশের রাজনীতি কি বলছেন। কিন্তু গত 2 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া হচ্ছে, এগুলো আসলে আপনার বোঝা উচিত যে আপনি আমরা যা বুঝি তার থেকে তিনি হাজার গুণ বেশি ভালো রাজনীতি বলছেন। গতকালকে আওয়ামী লীগের একজন ঊর্ধ্বতন নেতা বাহাউদ্দিন নাসিম তিনি বলছিলেন যে আওয়ামী লীগ ঘাড়তারামি করবে না, অন্যায় করছে, প্রয়োজনে জাতির কাছে মাফ চাবে, তাই না? এই ভিডিওটা আমি দিয়েছিলাম। আচ্ছা, এই কথাগুলো বলার মূল কারণটা ছিল গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ এদেশে থাকবে, টিকে থাকবে, তারা নির্বাচন করবে। তো নির্বাচন ইস্যুতে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কথাটা বলছেন, এর মধ্যে 2টা পেজ কি আছে। এটা শুধু ওনার কথা না, জাতীয় যে আইন আদালত আছে সেখান থেকেও বা সমন্বয়কদের কিন্তু একই বক্তব্য। এখন এই রুলস ফলো করলে নির্বাচনে আওয়ামী লীগ যাবে, কিন্তু পাশ করা ক্ষমতায় বিরোধী দল হিসেবে যাবে একজন লোক থাকবে না। বলে ভাই কেমনে থাকবে না? আসেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে, আন্তর্জাতিক জার্নালগুলোতে তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন। তার মানে তিনি এটা ফলো করবেন। তিনি বলছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে ফেরা নিয়ে কথা। তিনি বলছেন আওয়ামী লীগ আসুক, অন্য 10 জনের মতন তাদের নির্বাচন করার সুযোগ আছে, এটা কোনো সমস্যা না। আগামী নির্বাচনে চাইলে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী তারা অংশগ্রহণ করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। ইউনূস সরকার বসছেই কেন? এই গণতান্ত্রিক একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য, সংস্কার করার জন্য। তবে এখানে একটু জায়গা আবার গ্যাপ আসছিল, সেই গ্যাপটা তিনি ফিল আপ করেছেন। গ্যাপটা কোনটা? গ্যাপটা হচ্ছে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। আচ্ছা, বিচার মতো হইলো, প্যাসটা এখানে না, প্যাসটা অন্য জায়গায়। বলা হচ্ছে যে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এইটাও প্যাস না, এইটাও পজিটিভ। প্যাসটা হচ্ছে এর পরের লাইনে, বিচারে যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। আচ্ছা, এখন যদি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে বাংলাদেশে, এই জুলাই আগস্ট ঘটনার বিচার যদি করা শুরু করে, কিছু আছে ভুয়া মামলা, কিন্তু যেই পরিমাণ মামলা ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় কোন এমপি কোন মন্ত্রী অপরাধী প্রমাণিত হবে না এই মুহূর্তে? আপনার কি মনে হয় আওয়ামী লীগের যদি কেউ একটা গাছের পাতা ছিঁড়ে তারও বিচার হবে আজকে? আইন এতটা শক্ত বিপরীত দলের বেলায় বাংলাদেশে চলে, তারপর এখন তো সংস্কার চলছে। তো তিনি বলছেন যে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে। যারা অপরাধী না তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা স্বাধীনতা আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করবো আমরা, তিনি বলছেন আমরা সরকারের দায়িত্ব নিতে বলায় আমাকে শুরুতে আমি এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা বলছেন যে তোমার বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখন যে মাতুরে বেচালাম ওষুধ কিতা করি, আগে এমন দাম কমে কেউ কিনতো না, বিষয়টা এরকম হয়ে গেছে। আওয়ামী লীগকে নির্বাচনের চান্স দেওয়া হবে, তবে যারা অপরাধী তারা এখানে কেউ নির্বাচন করার সুযোগ পাবে না। তো এটা যদি হয়, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টা শূন্য নিয়ে ফেল করবো বিভিন্ন জায়গায়। বাংলাদেশের প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার, প্রত্যেকটা লোকাল এরিয়া আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি, মন্ত্রী প্রত্যেকের নামে মামলা। ইভেন মামলাগুলো কোর্টে গেলে রাইট নাও প্রত্যেকেই অপরাধী হিসেবে প্রমাণিত হবে। সাজা হয়তো কারো বেশি হবে, কম হবে, এটা না। তো অপরাধী প্রমাণিত হলে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে তো আওয়ামী লীগের টেকনিক্যালি কিভাবে একটা সিস্টেমে আনা হচ্ছে আপনার মনে হচ্ছে না? নিরপরাধ আওয়ামী লীগ এদেশে কত পার্সেন্ট পাবেন? 5%। তো এই 5% কি এমপি হওয়ার যোগ্য, বিএনপিকে ডিফিট করার যোগ্য? এটা বিএনপির জন্য লাভবান হবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে, বাঘা কেউ আসছে না, এটা তাদের সমস্যা। তারা দল দিছে, নির্বাচনে আসছে, আমরা ভোট করে জিতছি, এখান থেকে তারা একটা পজিটিভ ভাব পাবে। আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝে সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকাল হয়েছেন এবং এবার কাপটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসছি উনি কি বলেছেন এবং
একজন আইনজীবী হিসেবে তিনি কি কি বলতে পারেন, কি কি করতে পারেন তা আমরা জানি, কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত স্বৈরাচারী মাফিয়াদেরই দোষর হয়ে পরিণত হয়েছেন, আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। আমি একটু পেছনে যাই, একবার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান, আমাদের প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সাঈদ সবাইকে নিয়ে যে তীব্রপাত্মক বাজে মন্তব্য করেছেন, সেটার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন। জনাব পান্না আইনজীবী, দীর্ঘকালীন আইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে, তিনি আইন না জানার কোনো কারণ নেই যে একজন চাকুরিরত প্রজাতন্ত্রের কর্মচারী এরকম কিছু লিখতে পারেন কিনা, এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালুট জানাতে চেয়েছেন। এরপর আমাদের মনে থাকার কথা, তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য, সেখানেও তিনি সরকার অসৎ উদ্দেশ্য আছে বলে বলেছেন। আমি সব বলেছি, তাই এখন নতুন করে দেখাচ্ছি না, আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। মানে ধরেন অর্ডিন্যান্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে খুব স্পষ্টভাবে বোঝার কথা, কিন্তু উনি বুঝবেন না, আসলে উনি বোঝেন না, কারণ উনি বুঝতে চাইছেন না। উনি এটাকে বলেছেন সরকার এখন ইভিল ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চেয়েছেন। আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন, তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল। এবার তিনি যেটা করেছেন ভয়ঙ্কর কথা, সেটাই আসছে। এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুটায় আগে কথা বলি। সেটা তিনি বলছেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো হয়নি। ইয়েস, হি টোল্ড ইট। এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা, তখন তিনি যুক্তি দিচ্ছেন তো 16 বছরে এত হয়েছে, 3 মাসে যা হয়েছে। মানে ওনার মতো উনি আমাদেরকে স্টুপিড মনে করেন যে 3 মাসে এত হয়েছে, তো 16 বছরে এত হবে, ঐকিক অঙ্ক করে মামলা হয়। মানে শয়তানিগুলো এইরকমই আসলে। মানে ওনার ঐকিক অঙ্ক 3 মাসে এত হয়েছে, তাহলে 1 বছরে 4 গুণ হবে, 16 বছরে ইন্টু 16, সুতরাং শেখ হাসিনা চাইতে বেশি মামলা হয়ে গেছে। শয়তানি এগুলো শয়তানি, ইচ্ছাকৃত শয়তানি। এবং উনি স্পষ্টভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিতভাবে এইসব বাক্যরি ব্যবহার করছেন, পরিকল্পিতভাবে। ভিডিওটা দেখে নেবেন, অনেকে এই ভিডিওটা আপলোড করেছে। শেখ হাসিনার 16 বছরে কি হয়েছে, কেমন মামলা হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, স্পেসিফিক একরকম 2-3 মাস সময় বের করা যাবে, যে সময়ে 1000 গুণ বেশি মামলা হয়েছে, 1000 গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এটার সাথে একমত, যেভাবে মামলা হচ্ছে, যেভাবে গণমামলা হচ্ছে, যেভাবে সবাইকে ঢালাভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি হচ্ছে, কিছু মামলা বাণিজ্য হচ্ছে, মামলা ওখানে ঢুকিয়ে দিয়ে মামলার নাম বের করা, এগুলো সমালোচনা থাকতে পারে। কিন্তু স্বাধীনতার পর এত মামলা কখনো হয়নি কোন একটা স্পেসিফিক সময়ে, এগুলো শয়তানি, পরিকল্পিত শয়তানি। এই ভদ্রলোক শয়তানি করছেন। আমি শব্দগুলো জেনে শুনে ব্যবহার করছি, শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু আমি ওনার অ্যাটিটিউডে উনি শেখ হাসিনার পক্ষে আইনে মানে মামলায় দাঁড়াতে চান। ধরুন আমি যদি একজন লয়ার হতাম, নামি লয়ার হতাম, আমি খুব চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম, তার পক্ষে দাঁড়াতাম, প্রশ্নই আসে না, আমি জানাতাম না। এটা আমার নিজস্ব একটা চিন্তা, একটা এথিক্যাল চিন্তা, ইটস নট ইললিগাল। সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দাঁড়াতে হবে। আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি, সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে, তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তর বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারে, আইনি লড়াই চালাতে পারা উচিত। আমি এটারও সমালোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে উপস্থাপন করা হয়েছিল, তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি। এমনকি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে, তাদের অনেকে হেনস্থার শিকার বিভিন্ন সময় হয়েছেন। আমি স্ট্রংলি সেটা কন্ডেম করি। তো যারা পান্না দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তার ইচ্ছা, তার চয়েস, ইটস নট ইললিগাল। আমার বিবেচনা এটা আনএথিক্যাল, উনি সেটা ওনার ব্যাপার, ওনার সিদ্ধান্ত। এবং একজন অভিযুক্তের পক্ষে দাঁড়ানো নেসেসারিলি মিন যে তাকে নিরপরাধ বানানোর চেষ্টা করা, তার জামিনের ব্যাপার আছে, তার শাস্তি যেটা আছে সেটা কম করার চেষ্টা আছে, নানানভাবে সাহায্য তারা করতে পারেন। সো দ্যাটস ফাইন। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এটা আরেকটা মহা শয়তানি। আগেরগুলো যদি শয়তানি হয়, এটা মহা শয়তানি। উনি বলছেন আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি, সে যেই হোক না কেন। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন, নিপীড়িতের পক্ষে আমিও আছি। ইয়াস, আমি ক্লেম করি আওয়ামী লোক যেসব যারা নিপীড়নের শিকার হয়েছেন, যারা আদালতে আইনজীবী পান নাই, যারা আদালতে হামলা শিকার হয়েছে, এমনকি বিচারক মানিকের মতো অতি ঘৃণিত মানুষের উপর হামলা নিয়ে আমি 2টো ভিডিও করেছি। একবার আদালতে, এরপর তাকে সম্ভবত কারাগারেও হামলা করে মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত করা হয়েছিল। এই ঘৃণিত দানবের বিরুদ্ধে এরকম আরো যারা ছিলেন, ছাত্রলীগকে পিটানো হয়েছে, হত্যা করা হয়েছে, আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট। নিপীড়িতের পক্ষে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। আমরা একটা বিচারিক ব্যবস্থায় বিশ্বাস করি, সেই ব্যবস্থার মাধ্যমে শাস্তি চাই, কিন্তু কেউ কাউকে অন্যায়ভাবে নিপীড়ন করবে সেটা শেখ হাসিনা হলেও চাই না। শেখ হাসিনাকে আনা হলো কোর্টে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো, তাকে মারধরের চেষ্টা করা হলো, আমিও সবচেয়ে প্রথমদের একজন হব যে এটাই দাঁড়াবে। নিপীড়িতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার। মানে শেখ হাসিনার বিরুদ্ধে মাত্রই কিছু মামলা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক, সেটাই হয়েছে। অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং পান্না দেশে বসবাস করেন, উনি শেখ হাসিনার আইনজীবী হন, কোনো সন্দেহ নাই। উনি কিন্তু বয়ান পরিবর্তনের চেষ্টা করছেন, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন। উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার। আমরা খেয়াল করবো ভারতের যে ন্যারেটিভ,
ঠিক সেই ন্যারেটিভগুলো কয়েকদিন পর আমি ধারণা করি এই পান্নার মুখ দিয়ে বেরোবে, একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছে নির্বাচিত সরকারকে উৎখাত, শেখ হাসিনা নিজের মুখে বলেন, ভারতেও মিডিয়াতে এই একই কথা বলেছে, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে। এই সরকারকে অবৈধ নিশ্চয়ই তিনি দুদিন পর বলতে শুরু করবেন, এটা অসাংবিধানিক, অবৈধ ইত্যাদি ইত্যাদি, ডেসপাইট হ্যাভিং দ্য রেফারেন্স ফ্রম দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট উনি বলবেন, ধারণা করছি আমরা। সুতরাং এই ভদ্রলোকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো, তার এই কথাগুলো এই বাংলা। তবে হ্যাঁ, এটা আরো খুব ফানি ব্যাপার, উনি বলছেন উনি গণমাধ্যমের কোনো স্বাধীনতা আছে বলে মনে করেন না, উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কিনা। না, উনি এই বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশ এখন এতটাই স্বাধীন, উনি শেখ হাসিনার নিপীড়নের শিকার বলে বলতে পারছেন। তিনি বাংলাদেশে এই সরকারের আমলে অকল্পনীয় রকম মামলা হচ্ছে, স্বাধীনতার পর এত হয় নাই, এবং উনি যিনি ডক্টর ইউনূসকে যা তা পর তাকে স্যালুট দিতে চান। চিনতে পারছেন তো এই বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশ থেকে কত আলাদা? আপনারা চিনবেন না, কারণ আমার প্রথম যতটুকু বেনিফিট অফ ডাউট তাকে দেওয়ার চিন্তা আমরা করবো, আস্তে আস্তে বুঝতে পারছি তার নিজের এজেন্ডা আছে, এবং এই লোককে আমাদের সতর্কভাবে খেয়াল রাখা দরকার। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকের সারাদিন কাটিয়েছে আওয়ামী লীগের দোসর, এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা। কারণ হচ্ছে গতকাল সশস্ত্র বাহিনী দিবস ছিল, এই দিবসটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুজনের সাথে কথোপকথন, দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার বহিঃপ্রকাশ, বক্তব্যে শ্রদ্ধা, খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কৃতজ্ঞতা, সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ, সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন, জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন। এই যে এক মেনু বন্ধন তৈরি হলো, এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না, তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে। গতকালকের সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন আর ভালো নেই, কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে, পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তারা প্রতিদিন বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যাভাবে প্রলুব্ধ করতে চায়, এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে। একদিন 0 পয়েন্টে আসবে, একদিন ঢাকায় আসবে, একদিন প্রেস ক্লাবে আসবে, একদিন চট করে আসবে, একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে, সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। এবং এই দেশের তরুণরা, যুবকরা, রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল আরেকটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকের যে সম্মান প্রদর্শন করেছে, সেটা এদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন। আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয়। গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তার আপসহীন নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে, সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা, এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া, এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে, বিমানে চড়ে চোরের মতো পালিয়েছে, সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকে আমরা খুঁজে পাইনি। পত্রিকা তো দূরের কথা, কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি। কারণটা কি? কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে। শেখ হাসিনা জুলুম করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জুলুম সহ্য করেছে। শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে, দেশটাকে ধ্বংস করেছে। খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য মানুষরা দেশকে ভালোবেসেছে। আজকে সে কারণে গতকালকের একটা কম্পেয়ার করার সুযোগ হয়েছে যে আজকের খালেদা জিয়া এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে। আকাশ আর পাতালের অবস্থান। খালেদা জিয়া যদি আকাশে থাকে, শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না। একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন। আমি গতকালকের অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছে। সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে, সেটা একটা এখনো আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা সে কারণেই আগের সময় বলতাম, যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায়, তখন বলতাম যে খালেদা জিয়ার মৃত্যুর লাশকেও শেখ হাসিনা ভয় পায়, খালেদা জিয়ার অসুস্থ বডিকেও শেখ হাসিনা ভয় পায়, খালেদা জিয়ার ছায়াকেও শেখ হাসিনা ভয় পায়। কারণ খালেদা জিয়া বাহিরে থাকা, এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য থরথর করে কাঁপে। সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা বাড়তেই থাকে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন যে গতকালকের এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে, চরমভাবে বিব্রত হয়েছে। সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে। এই একই সেনাকুঞ্জের জাহাঙ্গীর গেট থেকে খালেদা জিয়া ঢুকতেন, ভিতরে তার বাসভবন ছিল, সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা। আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন,
সম্মান অর্জন করেছেন, কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন তো দূরের কথা, কাউকে গতকালকের কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি। আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না। আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে, অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না। তো প্রিয় সহযোদ্ধা ভাইরা, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি আপসীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের মেলুবন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আগামীর রাজনীতিতে এই দেশে কোনো স্বৈর শাসকদের স্থান যে হবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকালকের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা পেয়েছি। আমার বিশ্বাস আগামীর রাজনীতিতে এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আওয়ামী লীগের নাম নিশানা কেউ খুঁজে পাবেন না। শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই। আমরা একটা জিনিস দেখলাম গতকালকের সশস্ত্র বাহিনী দিবসে, সেটা হচ্ছে ঐক্য। কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের অপকর্ম, এই ইস্যুতে সবাই এক, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কই গতকালকে তো সব আলেম ওলামা, ডানপন্থী, ইসলামপন্থী, বামপন্থী সব দলের নেতাদেরকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানটিতে দেখলাম, ভালো লেগেছে। অতএব সেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটার দেখে আওয়ামী লীগ হতাশ হয়ে এখন আরো ভেঙে পড়েছে এবং আগামী দিনে আরো পড়বে। এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। যেই মা তার সন্তানদেরকে ফেলে রেখে পালিয়ে যায়, সে তো আর যাই হোক রাজনীতিতে স্থান করে নিতে পারে না। আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার বাচ্চাদেরকে রেখে পালিয়ে গিয়েছে। কোন বাচ্চা? সেটা হচ্ছে তার নিজের বাচ্চাদেরকে নয়, তার দলীয় বাচ্চাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছে। আর তিনি তার নিজের পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে। তো যাদের নীতি নেই, আদর্শ নেই, তারা আবার কি করে বাংলাদেশের রাজনীতি করবে? তো আওয়ামী লীগের অনুসারী যারা এখনো ভুল পথে আছে, মনে করে যে শেখ হাসিনা চট করে আসবে না, শেখ হাসিনা আর এই বাংলাদেশে চট করে আসবে না, চট করে প্রবেশ করতে পারবে না, এই বাংলাদেশে ফেসিবাদের কোনো স্থান হবে না। তাহলে কি হবে? হবে আস্তে আস্তে তারা গতকালকে যেভাবে হতাশ হয়েছে, তারা যেভাবে নিজেদেরকে লজ্জায়, তাদের আজকে কি করা উচিত বলেন? মানে এমন লজ্জা, যারা 16 বছর ধরাকে সরা মনে করে নাই, এমন পরিস্থিতির বাংলাদেশে সৃষ্টি করেছে, আজকের একটা মানুষ তাদেরকে স্মরণ করছে না। ইচ্ছে লজ্জার কি আছে বলেন? অতএব এই লজ্জাহীন আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারুক, এটা এদেশের জনগণ কেউ আর চাচ্ছে না, চাবে না। আগামীর বাংলাদেশ হবে এই শহীদদের রক্তভেজা বাংলাদেশ, এবং তার সেই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এবং আমি অনুরোধ করব, বাংলাদেশের আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন, কাজ হবে একটাই, ঐক্য, ঐক্য এবং ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এই ঐক্যবদ্ধ জাতিকে কখনোই শেখ হাসিনা পরাজিত করতে পারবে না। কোনো দালালরা আমাদের দেশে এসে ইন্টারাপশন করতে পারবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।